আজকের লাইভ শুরু করছি। আমি অভিজিৎ। বর্তমানে আমি সালকিয়া বিদ্যাপীঠ প্রাইমারি স্কুলের টিচার এবং আমার কাজই হচ্ছে সমাজে যে যে ছোট ছোট বাস্তব অভিজ্ঞতাগুলো আমি দেখতে পাচ্ছি বা অর্জন করছি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরা, এবং তারই সঙ্গে আমি লাইফ কোচ, অ্যাজ পার প্রফেশনাল হিসেবে লাইফ কোচ হিসেবে কাজ করছি। বিভিন্ন স্কুলের ছোটখাটো লাইফ কোচিংয়ের যে স্টাইলগুলো সেগুলোকে নিয়ে কাজ করছি। বাচ্চাদের মধ্যে অনেক একাগ্রতার অভাব, অন্যমনস্কের অভাব, এইগুলোর উপরেও আমি বিভিন্ন রকমভাবে কাজ করছি, বাচ্চাদের সঙ্গে থাকছি, প্লাস গার্জেনদের কে একটা সুন্দর ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করছি যাতে তারা ভয় না পায় এবং যাতে তারা আরো বেটার টু বেটার করতে পারে তাদের বাচ্চাদেরকে। কারণ আমরা সবাই জানি যে সঠিক পরিচালনা যদি আমরা না করি বা সঠিক পরিচালনার প্রসেসটা যদি আমরা না জানি, তাহলে হয়তো আমাদের সমাজ ব্যবস্থা আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছে, আগামী দিনে সেই সমাজ ব্যবস্থা কিন্তু খুব ভালো জায়গায় থাকবে সেটা কেউ কিন্তু বলতে পারবে না। তাই সমাজ ব্যবস্থাকে ভালো করতে গেলে আমাদেরই মতোই কিছু মানুষকে এগিয়ে আসতে হবে। তারা যদি মনে করে যে আমরা সেফ আছি, এটা ভেবে নেওয়াটা সবচেয়ে বড় বোকাম। তাই আমি চেষ্টা করছি আমার মতো করে যাতে সকলের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক তৈরি করে সুন্দরভাবে এই সমাজকে নতুনভাবে একটা ডিসকভার করতে, নতুনভাবে বাচ্চাদেরকে নতুন যুগের সূচনায় নতুনভাবে দেখাতে। তারা বর্তমানে আমরা সবাই জানি যে এআই বেস, রোবট বেস বিভিন্ন রকম টেকনোলজিক্যাল সিস্টেম চলছে। যতই টেকনোলজিক্যাল সিস্টেম চলুক না কেন, আমাদের মনটা তো এখনো টেকনোলজি হয়নি। তাই মনের ভেতরে যে যে খুঁতখুঁতে ব্যাপারগুলো আছে সেইগুলোকে যদি আমরা পারফেক্ট করে নিতে পারি, তাহলে এআই যে রোবট সেটা তো একটা মেশিন, সে কিন্তু মানুষের ওপরে কখনো প্রভাব ফেলতে পারবে না যদি না আমরা তাকে অ্যালাউ করি। আমরা অ্যালাউ করি বলে তারা প্রভাব ফেলে। যেমন আমরা অ্যালাউ করি ফেসবুককে, হোয়াটসঅ্যাপকে, রিলসকে আমাদের ওপর প্রভাব ফেলতে, তাই তারা প্রভাব ফেলে। আমরা যদি ফোনকে আর ফেসবুককে, হোয়াটসঅ্যাপকে যদি দূরে সরিয়ে রাখি, তাহলে আমাদের ওপর তাদের কোনো কন্ট্রোল থাকবে না। কারণ একটা মেশিন মানুষকে কন্ট্রোল করে না, মানুষ মেশিনকে কন্ট্রোল করে। আজকাল লাইফের সবচেয়ে বিষয়বস্তুটা হচ্ছে যে বাচ্চাদের মনের মধ্যে যে ভয়, এই ভয়টা বিভিন্ন রকম কারণ থেকে হতে পারে, বিভিন্ন রকম জায়গা থেকে হতে পারে। ভয় কি শুধু একটা জায়গা থেকে না, ভয়ের বিভিন্ন রকম কারণ আছে। সেই ভয়ের কারণগুলো আমি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো। সেই ভয়ের প্রথম কারণটাই হচ্ছে আপনাদের একটা ছোটখাটো ভুল। কি ছোটখাটো ভুল জানেন? ছোটখাটো ভুল হচ্ছে আপনারা অচেনা মানুষের সঙ্গে আপনার বাচ্চাকে পরিচয় করিয়ে দেন। সেই বাচ্চাটা অচেনা মানুষকে ভয় পায়, কারণ সে তার মা এবং বাবাকে ঘিরেই বড় হচ্ছে, দাদা দিদি আনুষঙ্গিক সবাইকে ঘিরেই বড় হচ্ছে। তাহলে আপনি যখন একটা অচেনা মানুষকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, তার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে যে এই মানুষটা সঠিক মানুষ কিনা, সে তার বাবা মায়ের মতো তাকে ভালোবাসবে কিনা। কিন্তু আলটিমেটলি ভাবে দেখা যায় যে অচেনা মানুষটাকে আপনি যাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, সেই মানুষটা সম্বন্ধেই আপনার ধারণা নেই। পরবর্তীকালে সেই বাচ্চাটা শিকার হয় বিভিন্ন রকম অ্যাবিউজের। তার জন্য আমরা মা বাবারা দায়ী। এইখান থেকে ভয়ের উৎপত্তি হয়, কারণ ভয়গুলো এই থেকেই তৈরি হয়। তাই অচেনা মানুষের সঙ্গে বাচ্চাকে পরিচয় করাবার আগে আপনারা এই জায়গাটাকে একটু ফলো আপ করবেন। দ্বিতীয় হচ্ছে পরিবেশ। অর্থাৎ অচেনা পরিবেশে আপনি বাচ্চাটাকে নিয়ে গিয়ে যখন ছাড়লেন, তখন সে তার একটা ভয়ের আবৃত তৈরি করে নেয়। সে জানেই না যে সেই পরিবেশটা ভালো না খারাপ। পরিবেশ বলতে উদ্ভিদ, প্রাণী জগতে যেই রকম যে জায়গাটা নিয়ে আমরা আছি, সে মনের মধ্যে একটা ভীতি তৈরি করে, যে ভয় ভীতি। কারণ আপনি সেই পরিবেশে তাকে ছেড়ে দিয়ে তার উপর নজর রাখছেন না। আপনি যদি নজর রাখেন তাহলে তার মধ্যে ভয় কাজ করবে না। আপনি আপনার মতো
তাকে ছেড়ে দিয়েছেন। এর জলজ্যান্ত উদাহরণ হচ্ছে পোস্ত সিনেমাটা। সেই পোস্ত সিনেমাতে যখন যিশু তার ছেলেকে নিয়ে গিয়ে পার্টিতে একটা ঘরের মধ্যে কিছু বাচ্চার সঙ্গে ছেড়ে দিল এবং সেই বাচ্চারা সেই পোস্তকে আঘাত করলো এবং যিশু অর্থাৎ বড়রা বড়দের জায়গায় পার্টিতে ব্যস্ত রইল। এটাই হচ্ছে অচেনা পরিবেশ। আমরা বাচ্চাদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন রকম বিয়ে বাড়িতে যাই, বিভিন্ন রকম অনুষ্ঠানে যাই, গিয়ে আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি, আমরা সেলফি তুলতে ব্যস্ত থাকি, আমরা বড়দের সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকি, বাচ্চাটাকে ছেড়ে দিই। বাচ্চারা তখন আইসক্রিম খাচ্ছে বা এটা খাচ্ছে বা ওটা খাচ্ছে বা যাই খাচ্ছে খাক, এবং সে কিন্তু একটা সময় বুঝতে পারে যে তার মা বাবা তাকে ফলো আপ করছে না। সবার জন্য নয় কথাটা, যারা ফলো আপ করেন তাদের ওয়েলকাম, যারা ফলো আপ করেন না তারা এই কাজটা করবেন না। এতে বাচ্চাদের মনে একটা ভয় সৃষ্টি হয়। থার্ড পয়েন্ট হচ্ছে, আমরা স্কুলের যে পরিবেশটা, সেই স্কুলের পরিবেশটাকে আমরা ভয় সৃষ্টি করিয়ে দিই। কেমন করে জানেন? আমরা স্কুলে টিচারকে নামে বলে দিই বাচ্চাটাকে যে অমুক টিচার ভীষণ রাগী, তুমি যদি আজকে পড়া না করো কালকে গিয়ে আমি অমুক টিচারের কাছে কমপ্লেন করব এবং সে তোমায় শাস্তি দেবে। এই ভয়টা দেখাবার কারণটা কি? পড়াশোনাটা তো তার ভিতর থেকে আসবে। এতে তো ভয় দেখিয়ে পড়াশোনাটা করানোচ্ছে, না করানো অনেক ভালো, কারণ তার ভয়টাই তো মনের মধ্যে চেপে বসে যাবে এবং সেই ভয়টা যত মনের মধ্যে চেপে বসবে, আগামী দিনে এই ভয়টা তাকে অনেক বেশি একা করে দেবে এবং অনেক বেশি ট্রমাটাইজড করে দিয়ে সে কিন্তু একটা অন্য প্ল্যাটফর্ম ধরে নেবে। আজকে সে ভয় পাচ্ছে, যখন সে ক্লাস 2-তে পড়ছে, 3-তে পড়ছে, 4-এ পড়ছে, 5-এ পড়ছে, 7 বা 8-এ উঠে গিয়ে তখন আর তার ভয়টা থাকবে না। এবং এর পেছনে আরেকটা সাইকোলজিক্যালি স্টিক হচ্ছে সেই বাচ্চাটার মনে, সেই টিচারের ভূমিকাটাই রয়ে যাবে যে তিনি একজন খুব কড়া টিচার এবং বাচ্চাদেরকে না পড়ালে শাস্তি দিত। এবং সে তখন তার বন্ধুদের সঙ্গে আলোচনা করবে যে আমি যখন ছোট ছিলাম অমুক স্কুলে আমি পড়তাম এবং ওই অমুক স্কুলের ওই টিচারটা খুব শক্ত বা অনেক টাইট টিচার ছিল, ওনার স্বভাবটাই এরকম ছিল। অর্থাৎ আমি গার্জেনরাই একটা টিচারকে বলে দিচ্ছি তার চরিত্রটা কেমন। অর্থাৎ গার্জেনদের এটা ভুল। আমি কেন বলবো? আমি শুধু এটা বলতে পারি যে তুমি যদি পড়া না করো আমি অমুক টিচারকে বলবো, সে পড়া না করার জন্য তোমাকে হয়তো অন্যরকম কিছু যাতে পড়া করো তার ব্যবস্থা নেবে। আমি কেন বলবো যে তোমাকে শাস্তি দেবে, কেন বলবো তোমাকে ধরে পেটাবে, বা কেন বলবো যে তোমাকে আটকে রেখে দেবে স্কুলে? নাথিং। এগুলো সাইকোলজিক্যালি এটা একটা এক ধরনের চাপ সৃষ্টি করে মনের মধ্যে। আমরা এই জায়গাগুলোতে ভুল করে আসছি, এই জায়গাগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। এবং তার সঙ্গে আরেকটা ভয়ের কারণ হচ্ছে খাবার দাবার। আপনারা ভালো করেই জানেন যে যেসব বাচ্চাদের শরীরে কিছু প্রবলেম আছে তাদেরকে সব খাবার খাওয়ানো যায় না। তা সত্ত্বেও আপনারা সেই খাবারগুলোকে অ্যালাও করেন। বাচ্চাটার পেটে যন্ত্রণা করছে, আমার এই স্কুলে ম্যাক্সিমাম বাচ্চার এখন অনেকটাই ঠিক করতে পেরেছি, যেহেতু নিউট্রিশনের ব্যাপারটা অনেকটা ইজি করে নিয়েছি, যে তাদের পেটে যন্ত্রণা করছে, তাকে জিজ্ঞেস করলাম কি খেয়েছিস, সে বললো আমি কুরকুরে খেয়েছি। কবে খেয়েছিস? না কালকে খেয়েছি। কি খেয়েছিস? লেস খেয়েছি। কি খেয়েছিস? কেক খেয়েছি। কি খেয়েছিস? আইসক্রিম খেয়েছি। অর্থাৎ এই খাবারগুলো বাচ্চাদের পেটে গিয়ে ক্ষতি সাধন করছে, শরীরে ক্ষতি সাধন করছে এবং সেইগুলো আমরাই অ্যালাউ করছি। অর্থাৎ এটাও একটা ভয়ের কারণ যে বাচ্চারা পরবর্তীকালে আর খেতে চাইবে না ওই জিনিসগুলো, নয় ভালো জিনিসও খেতে চাইবে না। তার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে যে কিছু খাবার খেলেই তার পেটে লাগবে। অর্থাৎ আপনি যখন তাকে ফল খাওয়াবেন তখনও তার মনে হবে যেন পেটে লাগছে, কারণ এইটা সাইকোলজিক্যালি একটা সার্কেল তৈরি করে নেবে। ভয় একটা সার্কেলটাকে তৈরি করছে, এত বড় একটা সার্কেল তৈরি করছে ভয়। আমাদের বড়দের মধ্যেও এখন একটা ভয় কাজ করে, যেটা হচ্ছে ভূতের ভয়। আপনাকে যদি ভূতের ভয় দেখানো হয় তাহলে আপনারা ভূতের ভয়, ও বাবা ওখানে ভূত আছে যাসনি বাবা। আমাদের নিজের মধ্যে না না যাবো না বাবা, ওখানে ভূতের সে কে মারা গেছে কত বছর আগে, ওখানে ওই রাত্রিবেলা যাওয়ার সময় আমি দেখেছি। এটা তো মনের। আপনাদের মধ্যে অনেকেই আছে, ছেলেদের মধ্যেও আছে, মেয়েদের মধ্যে তো আছেই ম্যাক্সিমামটা। আমরা আঁশলাকে থেকে ভয় পাই, তার কারণ ভয়টা কোথায় পাই? আঁশলা কি আমাকে কামড়ে দেবে? না, ভয়টা হচ্ছে ওর
ওই যে উড়ছে, উড়ে যে আমাদের গায়ে বসছে, ওর যে ওই পাখনাটা, ওটা আমাদের গায়ে কিরকম একটা লাগে, যে বাবা কিরকম একটা লাগছে, এইটা থেকে আমাদের ভয় তৈরি হয়। আবার অনেকে আছে, অনেক মেয়েরা আছে যারা আঁশলাটাকে হাতে করে ধরে ফেলে দেয়, আবার অনেক ছেলেরা আছে যারা আঁশলাকে ভয় পায়। ভয়, এই কথাটাই তো একটা ডিজিটের মধ্যে পড়ে, একটা ব্যাধি। ভয় ভয় আমরা বাঘ, সিংহ এদেরকে পেতে পারি, যারা মানুষকে খেয়ে নিতে পারে, যারা হিংস্র প্রাণ, যারা ওয়াইল্ড অ্যানিমেল, এদেরকে ভয় পেতে পারি। কিছু মানুষকেও ভয় পেতে পারি যাদের থেকে আমাদের ক্ষতি হতে পারে। কিন্তু প্রকৃতিকে ভয় পাওয়ার কারণ নেই, কারণ প্রকৃতির নিয়মে চলে। আর ভয় আমাদের মনের মধ্যে যে সিস্টেমটাকে তৈরি করেছে তাকে আমরা ভয় পাই। অর্থাৎ ভয় আমাদের মনের মধ্যেই তো সিস্টেমটাকে তৈরি করে দিয়েছে। বাচ্চাদের মনের মধ্যে তো আরো বেশি এফেক্ট তৈরি করছে, কারণ আমরাই সেই ভয়টাকে ক্রিয়েট করে দিচ্ছি বাচ্চাদের মনের মধ্যে, এবং এর প্রভাব পড়ছে তার পড়াশোনায়, তার খেলাধুলোয়, তার শারীরিক দক্ষতার ওপর, মানসিকের ওপর তো পড়ছে। ম্যাক্সিমাম বাচ্চা এখন টমাটাইজড হয়ে আছে। আমি লাইভে বলছি আপনাদের, আমি যদি 100টা বাচ্চাকে অ্যানালিসিস করি, আপনাদের অন ক্যামেরা আমি দেখিয়ে দেবো। আমি প্রত্যেকটা বাচ্চাকে যদি 100 জন বাচ্চাকে যদি আমি যদি অ্যানালিসিস করি এবং সেটাকে যদি আমি ভিডিও করি, সেখানে আমি দেখিয়ে দেবো যে 100টা বাচ্চার মধ্যে 99টা বাচ্চা টমাটাইজড হয়ে থাকে ভয়ের জন্য। এবং তাদের যদি আমি ভয় নিয়ে প্রশ্ন করি, তারা আগেই বলবে সে ভয় পায় নয় মাস্টারমশাইকে, মানে বা টিচারকে, স্কুলের টিচার হোক বা বাড়ির টিচার হোক, নয় ভয় পায় তার বাবাকে, নয় মাকে, নয় ভয় পায় দাদু দিদা বা কাকা কাকিমা বা জেঠুমা বা ইসেট্রা যাকে যাকে। তাহলে ভয়টা তাদের জন্য, আপনারা বলেন না না ভয় না পেলে হয় কখনো, ভয়টা স্যার দেখাতেই হবে, ভয় না পেলে সে বড় হয়ে পারফেক্ট হবে কি করে? এইটাই তো সবচেয়ে বড় ভুল, যে ভয় দেখি একটা বাচ্চাকে আমি বড় করছি। বাচ্চাটা যদি বড় হয়ে ভালো হওয়ার থাকে, সে ভয় না পেয়েও ভালো হবে। আর যদি ভয় পেয়ে খারাপ হওয়ার থাকে, তাকে যতই আপনি ভয় দেখান না কেন, বড় এসে খারাপই হবে। অর্থাৎ এইটাকে ভেবে রাখাটা সবচেয়ে বড় আমাদের ক্ষেত্রে বোকামো, যে ভয়। কেন আমি ভয়টা দেখাবো? কেন আমি ভয়ের উপর বেস করে আমার বাচ্চার ক্যারিয়ারটাকে তৈরি করব? এর পিছনে লজিকটা কোথায়? যে কোনো ডক্টর, মানে যারা চাইল্ড স্পেশালিস্ট, যারা বাচ্চাদেরকে নিয়ে ঘাটাঘাটি করে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখুন তো, যে তারা কি বলে। যে আপনি ভয় দেখিয়ে বাচ্চাটাকে আপনি ভয় দেখিয়ে হয়তো তাকে খাওয়াতে পারেন, তাও খাওয়ানো উচিত নয়। এই তুমি খেয়ে নাও, নাহলে অমুক জন এসে গিয়ে তোমাকে ধরবে। এই তুমি খেয়ে নাও, নাহলে তোমাকে অন্ধকার ঘরে ঢুকিয়ে দেবো। এই তুমি খেয়ে নাও, নাহলে তোমাকে এই করবো। এটাও ঠিক নয়। তার কারণ খাওয়াটা তার শরীরে যখন যাচ্ছে তার কোনো কাজে লাগছে না, কারণ তার শরীরে ভয়টাই রয়ে গেছে। ভয় শরীরকে কোনো কাজ করাবে না। আমাদের ইমিউনিটি সিস্টেম, আমাদের যে নিউরো সায়েন্সের যে বিষয়গুলো আছে, তাতে কিন্তু কোনো কাজ করাবে না। কেন আমি সেই পথে হাঁটবো? আপনাদেরকে এই কারণে বলা যে আপনারা মা বাবারা এই জায়গাগুলো ভুল হচ্ছে, যদি আপনারা শুধরে নেন তাহলে এর থেকে ভালো কিছু হবে না, আর যদি না শুধরান তাহলে এর থেকে খারাপ কিছু হবে না। পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের ওপর, আপনারা কি করতে চাইছেন বা কি করতে পারেন তার উপর। আমার কর্তব্য আমি করে যাব, আমার কর্তব্য আমি আপনাদের সঙ্গে লাইফে এসে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। কারণ এই বিষয়গুলো আপনার আমার সবারই বাড়ির, সব বাড়িরই আলোচনা। প্রত্যেকটা বাচ্চাকে আমি বারবার বলি যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা ইউনিক জিনিস আছে, এবং প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ভগবানের দান। আমরা এর আগে লাইফেও আমি বলেছি যে প্রত্যেকটা বাচ্চার মধ্যেই আমরা শ্রীকৃষ্ণ, মা দুর্গা, সারদা মা, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, যাকেই দেখি না কেন, তারা ছোট তো, তাহলে ছোটদেরকে আমরা সেইভাবেই ট্রিট করি না, ছোটদের মতো করে। কেন আমরা বড়দের যে ডিসিপ্লিন, বড়দের যে নিয়ম কানুন, সেটা ছোটদের উপর চাপিয়ে দেবো? তাতে আলটিমেটলি লাভটা কি হচ্ছে? লাভের থেকে তো ক্ষতি হচ্ছে বেশি। এটা লাভের থেকে ক্ষতি হচ্ছে বেশি। এই জলজান্ত উদাহরণ যদি আমি দিই আপনাদেরকে, তাহলে এটা দাঁড়ায় যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে,
উচ্চ মাধ্যমিকেরও রেজাল্ট বেরিয়ে গেছে। যারা খুব ভালো রেজাল্ট করেছে তারা প্রত্যেকেই বলেছে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু কোনো একজনও বলেনি সে প্রকৃতপক্ষে মানুষ হবে। কারণ মানুষ হতে গেলে তাকে প্রাচীন সাহিত্য জানতে হবে, বেদ পড়তে হবে, উপনিষদ পড়তে হবে, কোরআন পড়তে হবে, বাইবেল পড়তে হবে। এটা পড়লে তার সমাজকে নতুন করে তৈরি করতে পারবে বা সমাজে নতুন করে ক্রিয়েট করতে পারবে। আমরা তাহলে কি প্যাটার্নে দাঁড়াচ্ছি? আমরা আমাদের বাচ্চাদেরকেই আমাদের যে বাংলার যে প্রাচীন সাহিত্য সেটা থেকে দূর করে দিচ্ছি। আমরা যদি আমাদের প্রাচীন সাহিত্য সম্বন্ধে বাচ্চাদেরকে না জানাতে পারি, এর থেকে খারাপ কিছু হবে না। আমরা নিজেরাই নিজেদেরকে বাঙালি বলে নিজেদের প্রতি একটা বিরক্তবোধ সৃষ্টি হবে। আমরা সেটাই করছি। আমাদের আমি টিচার দিয়েই বলবো, আমাদের স্কুলে যত টিচার আছে, যত টিচার আছে তারা বইয়ের পুঁথিগত পড়াটাকেই পড়িয়ে দেয়, কিন্তু একটা কোনো পিরিয়ড নেই, একটা কোনো ক্লাস নেই, একটা কোনো সময় নেই সেই বাচ্চাদের সঙ্গে বসে বেদের কথা বলছে, রামায়ণের কথা বলছে, মহাভারতের কথা বলছে। কারণ সেটা পড়তে গেলে বা পড়াতে গেলে তাকেও তো ওই প্রাচীন সাহিত্যটাই জানতে হবে, আর তাদের হাতে তো অত সময় নেই। কারণ যতক্ষণ তারা এদিকে সময় দেবে ততক্ষণ তার অন্যদিকে সময়টা চলে যাবে। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কি করতে পারি, কি করতে পারি না। ভয়ের সংক্রান্ত বিষয় নিয়ে, বাচ্চাদের সংক্রান্ত বিষয় নিয়ে যেটুকুনি বলার সেটুকুনি বললাম। আশা করছি আমার এই ভিডিও থেকে আপনাদের মোটামুটি একটা ধারণা আমি দিতে পেরেছি। আজকে সারাটা দিন আমি যা যা কাজ করেছি, যা যা ভুল করেছি, যেসব মানুষের সঙ্গে কথা বলেছি, হয়তো আমার ভুল হয়েছে, তার জন্য আমি সরি চাইছি। আমি হাত জোর করে সরি চাইছি, আমাকে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ। এই সরিটা ইউনিভার্সের কাছে, আই ফরগিভ মি ইউনিভার্সের কাছে, যে আমি দুঃখিত যে আমার অজান্তেই কিছু মানুষকে আমি হয়তো কথা বলে ফেলেছি। আমি আমার অজান্তেই হয়তো আমার সাইকেলের চাকায় কোনো উদ্ভিদকে মেরে ফেলেছি। আমি হয়তো আমার সাইকেলের চাকাতেই কোনো একটা ছোট্ট কীট পতঙ্গকে মেরে দিয়েছি। এগুলো আমার অজান্তেই হয়েছে, তার জন্য আমি দুঃখিত। ইউনিভার্স, তুমি আমাকে ক্ষমা করে দিও। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদের মধ্যেই প্রাণ আছে, সেই প্রাণকে হয়তো আমি আমার অজান্তেই মেরে ফেলেছি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আমার সঙ্গে আছো, আমার পরিবারের সঙ্গে আছো, আমার পরিবারের ছেলে মেয়ে, আমার মা বাবা এবং আমার পরিবারের সকল মানুষকে তুমি ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আমার ফেসবুকে যতজন মানুষ আছে তাদেরকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে আমার ফেসবুক থ্রু আমি যাদের কাছে এই মেসেজগুলোকে পৌঁছে দিতে পারছি তাদের সবাইকে ভালো রেখেছো, তাদের পরিবারকে ভালো রেখেছো। আই গ্রেটফুল এই কারণে ইউনিভার্স যে তুমি প্রত্যেকটা মানুষকে যে সুবুদ্ধি এবং সুশৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাবার যে কাজটা করে যাচ্ছ, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। থ্যাঙ্কফুল এই কারণে ইউনিভার্স যে তুমি প্রত্যেকটা মানুষকে সুস্থ রেখেছো, আমার দেশবাসীকে সুস্থ রেখেছো, আমার দেশকে তুমি সুরক্ষিত রেখেছো, তার জন্য থ্যাংক ইউ। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি প্রকৃতির নিয়মকে ভালো রেখেছো, প্রকৃতির নিয়মে দিন রাত্রিকে তুমি সমানভাবে ভাগ করে দিয়েছো, যার জন্য দিন হচ্ছে রাত হচ্ছে। প্রকৃতির নিয়মে নিঃশ্বাস প্রশ্বাস প্রত্যেকটা ব্যালেন্স, প্রত্যেকটা জায়গাকে তুমি পারফেক্ট করে রেখেছো, তার জন্য আই লাভ ইউ ইউনিভার্স। যতবারই বলি আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ ইউনিভার্স, ততবারই আমার ভেতর থেকে এই ফিলটা জন্মায় যে আজকে আমার অজান্তে যা যা ভুল হয়েছে আমি সকলের সামনে সেটা স্বীকার করতে পারলাম এবং সেটা ভেবেই আমার ভালো লাগছে। আমার ফেসবুক লাইভে যারা আসেন বা যারা আসেন না, আমি চেষ্টা করছি প্রত্যেককেই যে আপনারা এই জিনিসটা, আমি লাস্টে যে জিনিসটা করি
এটা সকলে মিলে করুন রাত্রিবেলা, দেখবেন ভেতর থেকে ভালো ফিল হচ্ছে। যদি আপনি ভেতর থেকে ভালো ফিল না করতে পারেন না, তাহলে আপনার সারাটা জীবনই মাটি হয়ে যাবে। আপনি হয়তো অনেক পয়সা, অনেক টাকা, অনেক কিছু অর্জন করেছেন, সম্মানও অর্জন করেছেন, কিন্তু নিজের ভেতরটাই তো আপনি জিততে পারেননি, তাহলে কি আর জিতলেন? আমরা মন্দিরে গিয়ে ভগবানকে পয়সা দিই, ভগবানের কাছে হাত জোর করে বলি, ভগবান তুমি আমায় অর্থ দাও, তুমি আমার মেয়ে, আমার পরিবারকে ভালো রাখো, ভগবান তুমি আমাকে ভালো রাখো, আমার স্বাস্থ্যকে ভালো রাখো, এইসব বলি। শুধু বলি ভালো রাখো, দাও, এইসব বলি। ওই কথাটা কেউ শুনতে পায় না। ভগবান শুনতে পাচ্ছে কি শুনতে পাচ্ছে না সেটা অন্য কথা, কিন্তু আপনারা যদি বাড়িতে সবাই মিলে যখন রাত্রে ঘুমোতে যাবেন, আপনার বাচ্চা, আপনার পরিবারের লোকজন, স্বামী স্ত্রী, বাবা মা যদি থাকে, বাবা মা বাচ্চাগুলো সবাই একসঙ্গে বসে জাস্ট 5 মিনিট, আপনারা যদি না করতে পারেন, আমার ভিডিও, আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও করা আছে, সেখান থেকে ভিডিওটা চালিয়ে দিয়ে আমি যেরকম ভাবে বলছি সেই রকম ভাবে আমার মতো করেই আপনারা বলুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা নিজেরাই অনেক পরিবর্তন হবে। কালকে নতুন টপিক নিয়ে নতুন ভাবে আবার আসবো, কারণ আমি ম্যাক্সিমামটা এই টপিকটা রাখছি বাচ্চাদের উপর, বাচ্চাদেরকে কিভাবে আরো ভালো থেকে ভালো করা যায়, এবং বাচ্চারাই তো এই সমাজের সম্পদ, এই সম্পদকে আগলে রাখার দায়িত্ব আপনার আমার সকলের। এবং আমি বারবার যে কথাটা বলি, আমার এই কথাগুলো আমার কথা নয়, আপনাদের কথা। তাই প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আজকে লাইভ শেষ করার আগে সবাইকে জানাই শুভরাত্রি, কালকে আবার দেখা হবে। এবং হ্যাঁ, লাইভ শেষ করার আগে একটা ছোট্ট মেসেজ আপনাদের কাছে দিয়ে রাখি। পুজো আসবে সেপ্টেম্বর মাসে, পুজোর আগে আমরা সকলে মিলে ভালো করার চেষ্টা করব সমাজকে, যাতে সবাই ভালোভাবে আমরা পুজোটাকে আনন্দ করতে পারি। এবং যদি সম্ভব হয়, আমার এই ফেসবুক থ্রু আমি আপনাদের কাছে আবেদন রাখছি, প্রত্যেকটা প্যান্ডেলে এইরকম যদি কিছু করা যায়, যে বাচ্চা রিলেটেড কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প হোক, বা বাচ্চা রিলেটেড কোনো সচেতনমূলক একটা কোনো দিন, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী হোক, কোনো একটা দিন বা কোনো একটা সময় বা কোনো একটা স্টল হলো যেখানে বাচ্চা রিলেটেড কথাবার্তা হবে, সেই কথাবার্তাগুলো বাচ্চা রিলেটেড, বাচ্চাদেরকে নিয়ে কিছু কাজকর্ম হবে, তাহলে ব্যাপারটা আরো জমকালো হবে এবং ব্যাপারটা আরো অন্যরকম হবে, যদি সেরকম কিছু হয়। আর যদি আপনারা আমাকে ডাকেন, আমি কথা দিচ্ছি আমি অবশ্যই যাব। আমার এর জন্য আমাকে কোনো কিছু আপনাদের দিতে হবে না, কোনো ফিজ নয়, কোনো কিছু নয়, কোনো কিছু নয়, শুধু ভালোবাসাটা থাকলেই হবে। কারণ এই পৃথিবীতে, এই সমাজে দুটো জিনিসের অভাব আছে, এক হচ্ছে ভালোবাসা আর দ্বিতীয় হচ্ছে সততা। শুভরাত্রি।